হ্যালো এভরিওয়ান, তোমাদের ক্লাস 8-এর অস্তিত্ব পৃথিবী অধ্যায়টা হচ্ছিল, দ্বিতীয় অধ্যায়। তো এটা একদম লাস্ট পোর্শনটা তোমাদের বাকি আছে। আমি আগের দিন ভূমিকম্প চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে থেকে শুরু হচ্ছে ভূমিকম্প প্রবণ অঞ্চল। আজকে আমি তোমাদেরকে একটু এরকম পিডিএফের মাধ্যমে আমি তোমাদেরকে করাবো, কারণ এখানে অনেক ম্যাপস আছে যেগুলো তোমাদেরকে একটু বোঝাতে হবে। ওই কারণে আমি একটু পিডিএফের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, আমাদের প্রথমত আমাদের পৃথিবীর মধ্যে যে ভূমিকম্প যে জায়গাতে হয়, কোন কোন জায়গাতে হচ্ছে না, 5 সীমানাতে মেনলি ভূমিকম্পগুলো হয়। যেমন অভিসারী 5 সীমানা, অপসারী আর ট্রান্সফর্ম, এই 3 ধরনের 5 সীমানাতেই কিন্তু ভূমিকম্প হয়। তবে যদি প্রশ্ন করা হয় যে কোন এই 3টির মধ্যে কোন 5 সীমানায় সবথেকে বেশি হয় ভূমিকম্প বা তীব্র রকমের ভূমিকম্প হয়, তাহলে সেটা লিখতে হবে অভিসারী 5 সীমানা। ঠিক আছে? তো এইগুলো হচ্ছে বিভিন্ন ধরনের 5 সীমানা। তো এই তাহলে মেনলি আমাদের পৃথিবীর মধ্যে যেসব জায়গাতে আগ্নেয়গিরি আর ভূমিকম্প হয় সেগুলো আমরা দেখে নেব। তাহলে ভূমিকম্প প্রবণ অঞ্চলের মধ্যে যেখানে আমরা আলোচনা করলাম কোন কোন জায়গাতে হয়। মেনলি ভূমিকম্প হচ্ছে অভিসারী 5 সীমানা, এছাড়া সব জায়গাতেই হয়। তবে অভিসারী 5 সীমানাতে সবথেকে বেশি হয়, এবং যেখানে নবীন ভঙ্গিল পর্বতমালাগুলো রয়েছে সেই জায়গাতে অনেক বেশি ভূমিকম্প হয়। এরপরে হচ্ছে কোন কোন আমরা দেখো এখানে দেখতে পাচ্ছি যে কোথায় কোথায় ইয়ে রয়েছে, অগ্নিবলয় অর্থাৎ আগ্নেয়গিরি কোথায় কোথায় রয়েছে। তো পৃথিবীর যে 70% আগ্নেয়গিরি কিন্তু প্রশান্ত মহাসাগরীয়তে অবস্থান করছে। ওই জন্য প্রথমে 1 নম্বর পড়তে হবে প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয় কাকে বলে, বা প্যাসিফিক রিং অফ ফায়ার। এটা কিন্তু 2 মার্কসের জন্য ইম্পর্ট্যান্ট। এখানে বলছে পৃথিবীর 70% জীবন্ত আগ্নেয়গিরি এইখানে অবস্থান করছে। ম্যাক্সিমাম 70% মানে অনেক বেশি, মানে 50%-এরও অনেক বেশি এখানে অবস্থান করছে। এবং প্রশান্ত মহাসাগরকে মালার মতো ঘিরে আছে, পুরো এরকমভাবে ঘিরে রয়েছে, এরকম করে ঘিরে রয়েছে পুরো মালার আকারে। এই জায়গাটাতে পুরো ইয়েগুলো অবস্থান করছে, আগ্নেয়গিরিগুলো একটার পর একটা অবস্থান করছে আগ্নেয়গিরিগুলো। তো এখানে যেমন কয়েকটা নাম বলেছে, জাপানের ফুজিয়ামা, ইন্দোনেশিয়ার কাকাতোয়া, ফিলিপাইন্সের পিনাটুবো, এগুলো হচ্ছে বিভিন্ন আগ্নেয়গিরির নাম। এবারে আমরা ম্যাপটাতে চলে যাবো। দেখো এখানে একটা ম্যাপ দেওয়া আছে, ওয়ার্ল্ডের ম্যাপ। এখানে দেখব যে কোন জায়গাতে এই প্রশান্ত মহাসাগর, আগে আমরা কোন দেশগুলো কী সেগুলো দেখব। তো এটা হচ্ছে উত্তর আমেরিকা, এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা, এটা হচ্ছে আফ্রিকা। ঠিক আছে? এই যে ছোট্ট মতো অংশটা, এটা হচ্ছে ভারত আমাদের। এই জায়গাটা এশিয়া, এই পোর্শনটা এশিয়া। এই দিকটা হচ্ছে ইউরোপ, এই দিকটা হচ্ছে ইউরোপ, আর এই দিকটা হচ্ছে রাশিয়া। এই হচ্ছে আমাদের দেশগুলো। ঠিক আছে, টোটাল। আর এই যে দেখছো এটা হচ্ছে অস্ট্রেলিয়া, এটা হচ্ছে অস্ট্রেলিয়া। এইবারে হচ্ছে যে এই পোর্শনে, জাস্ট মিনিট, এটা হচ্ছে উত্তর আমেরিকা। তাহলে সাগর হচ্ছে নীল অংশগুলো, আর এই দিকগুলোতে হচ্ছে প্রশান্ত মহাসাগর এখানে অবস্থান করছে, আর এই দিকটাতে প্রশান্ত মহাসাগর অবস্থান করছে, কারণ এটা গোল, এই পয়েন্টটা ওদিকে যেয়ে মিশছে। তো এই দুদিকটা হচ্ছে প্রশান্ত মহাসাগর, এবং এইখানে যে এসের মতো অংশটা রয়েছে, এই যে এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর। তাহলে প্রশান্ত মহাসাগর আগ্নেয় মেঘলাতে এই প্রশান্ত মহাসাগরের চারিদিকে মেনলি এটা দেখতে পাওয়া যাচ্ছে। যেমন ধরো মেনলি দেখো এই লাল লাল অংশগুলো, মেনলি দেখো এই যে এই লাল লাল অংশগুলো, আমি যেটা লাল পেন দিয়ে মার্ক করছি, এই অংশটা হচ্ছে প্রশান্ত মহাসাগরের আগ্নেয় মেঘলার অংশ। এই দিকটা আর এই দিকটা, কারণ এটা প্রশান্ত মহাসাগরকে ঘিরে রয়েছে পুরো। এই দুটো অঞ্চল হচ্ছে প্রশান্ত মহাসাগরের আগ্নেয় মেঘলা। এখানে অনেক ধরনের ইয়ে রয়েছে, আগ্নেয়গিরি রয়েছে। এরপরে আমরা আরেকটা ম্যাপে যাব, সেই ম্যাপে আরও পরিষ্কারভাবে দেখতে পাবো। এটা তো দুদিকে প্রশান্ত মহাসাগর দেখাচ্ছে। এবারে গ্লোবটাকে যদি ঘুরিয়ে দেওয়া হয়, তাহলে আমরা এই রকম একটা অবস্থানে আসবো। দেখো উত্তর আমেরিকা দেওয়া রয়েছে। ঠিক আছে? দেখো উত্তর আমেরিকা দেখা আছে, দক্ষিণ আমেরিকা রয়েছে। এই যে অংশটা, এটা হচ্ছে প্রশান্ত মহাসাগর। এই যে ডটেড ডটেড লাইনগুলো দেওয়া আছে এরকম করে, এই পুরো মালার আকারে অবস্থান করছে এই আগ্নেয়গিরিগুলো। ঠিক আছে? এইটাকে বলছে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা, একদম মালার আকারে। তাহলে এই জায়গাটা হচ্ছে প্রশান্ত মহাসাগর। কী কী রয়েছে দেখো, আমি কয়েকটা নাম দিয়েছিলাম ওখানে। যেমন দেওয়া ছিল জাপানের ফুজিয়ামা, ফিলিপাইন্সের পিনাটুবো, ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া, এই জায়গাগুলো। ঠিক আছে? তাহলে এশিয়ার এই ঠিক এই যে মাউন্ট পিনাটাবো দেখো লেখা রয়েছে,
মাউন্ট ফুজি এই জায়গাটাতে জাপান, এই জায়গাতে ফুজি রয়েছে, ফুজিয়ামাটা ফুজি, মাউন্ট পিনারোবা এই দিকটা ইন্দোনেশিয়া রয়েছে। তো এইখানে কয়েকটা ইম্পর্টেন্ট দেওয়া আছে আগ্নেয়গিরি। এরপরে আমরা চলে যাব নেক্সটে আমরা আরেকটা কী দেওয়া আছে দেখো, পৃথিবীর পার্বত্য বলয় বা মধ্য মহাদেশীয় বলয়। ঠিক আছে, আরেক ধরনের বলয়। তাহলে ওখানেতে 70% আগ্নেয়গিরি রয়েছে প্রশান্ত মহাসাগরের আগ্নেয় মেঘলাতে। এরপরে বাকি যে পৃথিবীর 20% রয়েছে সেটা হচ্ছে এই পৃথিবীর পার্বত্য বলয় বা দুটো নাম আছে, বা মধ্য মহাদেশীয় বলয় এখানে দেখা যাচ্ছে। তাহলে এখানে 20% ভূমিকম্প দেখা যাচ্ছে। আর কোথায় কোথায় হচ্ছে, আটলান্টিক মহাসাগর, ভূমধ্যসাগর, আল্পস, ককেসাস এই অঞ্চলের মধ্য দিয়ে কিন্তু বিস্তৃত রয়েছে। এবং এগুলোর এক্সাম্পল হচ্ছে ইতালির ভিসুভিয়াস, সিসিলির স্ট্রমলি, আরও অনেক কিছুই আছে। তো এগুলোই হচ্ছে ইম্পর্টেন্ট। তো তাহলে আমরা একটু ম্যাপে দেখে নেবো যে এটা কোন জায়গা বোঝাচ্ছে। এখানে আমরা যদি দেখি তাহলে এইখান থেকে আমরা বুঝতে পারবো। এই যে এই যে এই অংশটা দেখাচ্ছে, এইগুলো হচ্ছে পৃথিবীর পার্বত্য অঞ্চলে বা মধ্য মহাদেশীয় বলয়। এই যে মধ্য মহাদেশীয় বলয় হচ্ছে এই অঞ্চলটা। এইখানে আল্পস পর্বত রয়েছে, ককেসাস রয়েছে, এবং দেখো এইটা হচ্ছে ভারত। এই ছোট্ট মতো অংশটা আমি একটু বড় করলাম। এরপরে দেখো এই যে ছোট্ট মতো অংশটা হচ্ছে ভারত। ঠিক আছে, তাহলে ভারতের এই পোর্শনটা দেখি যে এত দূর পর্যন্ত বিস্তার করেছে, এইখানটা হচ্ছে হিমালয়ের অবস্থান করছে। তাহলে হিমালয়ের এখানেও কিন্তু এখানে কিছুটা পরিমাণ হিমালয় অংশটাও কিন্তু রয়েছে। তাহলে এটাও বলা যেতে পারে হিমালয় পর্যন্ত পুরো বিস্তৃত ছিল। এখানে হচ্ছে ভূমধ্যসাগর, এই জায়গাতে এই দিকটাতে রয়েছে তোমার আল্পস পর্বত, এইগুলো ঠিক আছে এত দূর পর্যন্ত বিস্তার করছে। তাহলে এই অংশটা হচ্ছে পৃথিবীর পার্বত্য বলয়। তাহলে দুটো অংশ আমরা দেখলাম। ফার্স্ট হচ্ছে প্রশান্ত মহাসাগর অগ্নিবলয়, এটা খুবই ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে পৃথিবীর পার্বত্য বলয় বা মধ্য মহাদেশীয় বলয়। এরপরে আমরা চলে যাব এবারে আমরা পড়বো ভারতের ভূমিকম্প প্রবণ অঞ্চল কোথায়। তাহলে ভূমিকম্প আমরা দেখলাম মেনলি নবীন ভঙ্গিল পর্বতমালাতে বেশি হয়। তাহলে আমাদের নবীন ভঙ্গিল পর্বতমালা কোথায় আছে? হিমালয় হচ্ছে নবীন ভঙ্গিল পর্বতমালা। তাহলে আমাদের পার্বত্য অঞ্চল মেনলি কোন জায়গাটা? আমাদের পার্বত্য অঞ্চল হচ্ছে মেনলি এই অংশটা, যেটা দেখো ডার্ক ডার্ক করা আছে, এই জায়গাগুলো হচ্ছে সব থেকে বেশি ভূমিকম্প প্রবণ। আমরা যদি এইখানটা দেখি তাহলে দেখতে পাবে, এই দেখো এটা হচ্ছে ভারতের পুরো অঞ্চলটা দিয়েছে যে কীভাবে এখানে ভূমিকম্প দেখা যাচ্ছে কোন কোন জায়গাতে। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি সবথেকে গ্রিন কালারে যেটা রয়েছে সেটা বলছে সবথেকে কম হচ্ছে। তাহলে সবথেকে বেশি লেখা দেখো নিচে ডার্ক কালারে, সেটা হচ্ছে অতীব ঝুঁকিপ্রবণ, অর্থাৎ এই অঞ্চলগুলো। এটা হচ্ছে হিমবাহ পাদদেশীয় সম্প্রসারিত অংশ। হিমালয়টা এইভাবে অবস্থান করে গেছে। তাহলে হিমালয়ের অবস্থানের মধ্যে এখানে যে শেষ হচ্ছে, তাহলে হিমালয় একদম শেষে এন্ডে এই জায়গাটা প্রচণ্ড ভূমিকম্প প্রবণ, এবং এই অঞ্চলগুলো খুব ভূমিকম্প প্রবণ। এবং গুজরাটের কচ্ছের এখানে ভূমিকম্প হয়েওছে, আমরা শেষে বলবো। তাহলে এইগুলো হচ্ছে প্রচণ্ড ভূমিকম্প প্রবণ সব থেকে বেশি। এছাড়া তারপরে যথেষ্ট ভূমিপ্রবণ ইয়েলো কালারগুলো, ওগুলোও পার্বত্য অঞ্চল, যেগুলো দেখানো হয়েছে সেটাও কিন্তু পার্বত্য অঞ্চলের মধ্যে পড়ছে। এবং পিঙ্ক কালারটা হচ্ছে মাঝারি, তারপর কম ঝুঁকিপ্রবণ, এবং অতি ঝুঁকি কম রয়েছে গ্রিন কালারগুলো, সেটা আমরা দেখে নিই। তাহলে সব থেকে প্রশ্ন আসবে যে সব থেকে বেশি কোন অঞ্চলটা ভারতের ভূমিকম্প প্রবণ। তাহলে এক কথাতে বলতে হবে ভূমিকম্প প্রবণ হচ্ছে হিমালয় পার্বত্য অঞ্চল, এবং এর সাথে গঙ্গা ব্রহ্মপুত্র উপত্যকাতেও কিন্তু ভূমিকম্প হয়, অর্থাৎ এই ইয়েলো কালারটা যেটা রয়েছে। তাহলে এটা হয়ে গেল ভারতের ভূমিকম্প। এরপরে আমরা চলে যাব যে এইসব ভূমিকম্প আর অগ্ন্যুৎগমের ফলে আমাদের পরিবেশে এবং মানব জীবনে কী কী প্রভাব পড়ছে, কী কী ক্ষতি হচ্ছে, সেটা নিয়ে আলোচনা করব। তাহলে আমরা দেখো এখানে প্রথমে দিয়েছে অগ্ন্যুৎগম, আমি দুটো ভাগে ভাগ করে দিয়েছি, তোমরা এগুলো পয়েন্ট হিসেবে লিখবে, তাহলে তোমাদের অনেকটা সুবিধা হবে। তো এটা অগ্ন্যুৎগমের মতো প্রাকৃতিক বিপর্যয়ের ফলে পরিবেশে এবং মানুষের জীবনে কী কী প্রভাব পড়ছে, দুটো ক্ষেত্রেই পড়ে। তাহলে পরিবেশে কি বলছে না, 1 নম্বর পয়েন্ট অগ্ন্যুৎপাত হলো, আচ্ছা এইখানটা ভুল হয়ে গেছে, এই জায়গাটা হবে ভূ আভ্যন্তরীণ শক্তির বহিঃপ্রকাশ। এখানটা লেখাটা ভুল হয়েছে, এখানে তোমরা করবে ভূ আভ্যন্তরীণ শক্তির বহিঃপ্রকাশ, এটা একটু কেটে দিও। ঠিক আছে, এটা হবে ভূ আভ্যন্তরীণ শক্তির বহিঃপ্রকাশ। শক্তির আকস্মিক বহিঃপ্রকাশ। আকস্মিক মানে খুবই হঠাৎ হয়, আগের থেকে 4 দিন আগের থেকে কিন্তু কোনো সতর্কবাণী দেওয়া হয় না। যেমন বৃষ্টিপাতের ক্ষেত্রে সতর্কবাণী দেওয়া হয়, কিন্তু অগ্ন্যুৎগম আর ভূমিকম্প এগুলো হচ্ছে আমাদের মাটির নিচের, আমরা ভূপৃষ্ঠে আমরা যে ওপরে অবস্থান করছি, এখানে আমাদের ওপরে অবস্থান করছে ভূপৃষ্ঠ, তার নিচে ভূমিকম্প এই প্রসেসগুলো চলে, সেইগুলো ধীরে ধীরে বাইরের দিকে বেরোয়, মানে
ভেতরের শক্তিটা বাইরের দিকে বেরোতে থাকে, তাহলে আমরা চোখে দেখতে পাই না। এগুলো হচ্ছে ভূ আভ্যন্তরীণ এবং আকস্মিক, কয়েক সেকেন্ডে কিন্তু শেষ করে দিতে পারে, জন্য এটা আকস্মিক। ঠিক আছে, তো এগুলোর ফলে কি হচ্ছে না, প্রথমে লেখা আছে যে একদিকে যেমন পৃথিবীর ভূপ্রকৃতি জলবায়ুর বড় ধরনের পরিবর্তন হতে পারে, তেমনি জীবন সম্পত্তিও ধ্বংস হয়ে বিপর্যয় ঘটাতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম। 2 নম্বর বলছে আগ্নেয়গিরির লাভা স্রোতের ফলে বহু জনপদ সভ্যতা পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। তাহলে এই লাভা স্রোত হচ্ছে, লাভা স্রোতে গোটা ইয়েতে পড়ে পড়ে কিন্তু সমস্ত কিছু গাছপালা থেকে শুরু করে ঘরবাড়ি থেকে শুরু করে মানব জীবন সমস্ত কিছু শেষ হয়ে যায়। 3 নম্বরে বলছে বিস্ফোরণের সাথে গ্যাস, ধোঁয়ার বিরাট মেঘ সারা পৃথিবীর বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে। এর ফলে কি হচ্ছে, বায়ুমণ্ডলে যেহেতু প্রচুর পরিমাণে বিস্ফোরণের সাথে গ্যাস, ধোঁয়া, ভস্মও লিখতে পারো, এগুলো ছড়িয়ে পড়ছে, ফলে শ্বাসরোধ হয়ে বহু মানুষ মারা যেতে পারে, বায়ুমণ্ডলেও অনেক ক্ষতি হয়। ওকে, 3 নম্বর হলো, নেক্সট হচ্ছে আগ্নেয় ভস্ম কি হচ্ছে, বৃষ্টির জল আর তুষার গলা জলের সঙ্গে মিশে কখনো কখনো কর্দম প্রবাহ তৈরি হচ্ছে। ওই ভস্মগুলো জলের সাথে মিশে পড়ে কাদাতে পরিণত হচ্ছে এবং সেই কাদাটা প্রবাহিত হচ্ছে এবং সেই কাদাটা প্রবাহিত হয়ে পরিবেশকে ক্ষতি করছে। ঠিক আছে, এরপর হচ্ছে সমুদ্রের নিচে যদি কোনো আগ্নেয়গিরির বিস্ফোরণ ঘটে তাহলে উপকূল অঞ্চলে সুনামি হবে, জলোচ্ছ্বাস বা জলপ্লাবনও বলা হয় এবং সেটার নাম হচ্ছে সুনামি হয়। তাহলে এইগুলো হচ্ছে অগ্ন্যুদ্গমের ফলে গঠিত প্রভাবিত, মানে কি কোন অঞ্চলগুলো প্রভাবিত হচ্ছে সেটা। এরপরে আমরা চলে যাব ভূমিকম্পের ফলে পরিবেশে এবং মানুষের জীবনে কী প্রভাব পড়তে পারে সেটা। তাহলে ভূমিকম্প হচ্ছে একটা ভূ অভ্যন্তরীণ শক্তির বহিঃপ্রকাশ, ঠিক যেভাবে অগ্ন্যুৎপাতটা ঠিক এটাও সেম। এর ফলে পরিবেশে এবং মানবিক জীবনে অনেক প্রভাব পড়ে। এটা তোমরা 1 নম্বর না দিয়ে ভূমিকা লিখলে বেটার হবে, এখান থেকে তোমরা 1 নম্বরটা শুরু করবে। 1 নম্বর হচ্ছে আকস্মিক ভূমিকম্পে ঘরবাড়ি ভেঙে চাপা পড়ে প্রচুর প্রাণহানি হয়। তাহলে এখানে ঘরবাড়িও ভাঙছে এবং প্রাণহানিও হচ্ছে। শুধুমাত্র মানুষ নয়, পশু পাখি সেই সব পশুরও কিন্তু হচ্ছে। 2 নম্বর হচ্ছে বড় বড় ধস ফাটল তৈরি হয়, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা বিনষ্ট হয়ে যায়। 3 নম্বর হচ্ছে প্রচুর সম্পত্তি ক্ষয়ক্ষতি হয়। 4 নম্বর হচ্ছে বড় জলাধারের চাপে যদি ভূমিকম্প হয় তাহলে বাঁধ ভেঙে জলাধারের জল বেরিয়ে গিয়ে সংলগ্ন অঞ্চলে বন্যার সৃষ্টি হয়। অনেক সময় বড় বড় বাঁধ তৈরি করা হয়, সেই বাঁধের চাপে মাটির ওপর চাপ পড়ে এবং তখন প্লেটের ওপর যে পাতগুলো থাকে তাদের ওপর চাপ পড়ে, তার ফলে ভূমিকম্প হয় এবং এই বাঁধটা ভেঙে পড়ে। বাঁধটা কী করে, বাঁধটা হচ্ছে এর কাজ হচ্ছে জলটাকে আটকে রাখা। তাই তো এটার কাজ হচ্ছে এই যে নদীর যে প্রবাহ সেই জলটাকে আটকে রাখা। কোনো প্রবাহে যদি এই বাঁধটা ভেঙে যায়, এই বাঁধটা যদি আমি কোনো প্রকারে ভেঙে যায় তাহলে কি হবে, বাঁধটা ভেঙে গেলে এই যে এত পরিমাণে জলপ্রবাহটা, সেই জলপ্রবাহটা গোটায় ছড়িয়ে পড়বে। তাহলে এটা গোটায় ছড়িয়ে পড়লে কি হবে, আশেপাশের যে অঞ্চলগুলো সেগুলো বন্যা তৈরি হবে, এদিকে যে আশেপাশে অঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু বন্যার সৃষ্টি হবে। ঠিক আছে, এরপরে বলছে 6 নম্বর, 6 নম্বরে বলছে সমুদ্রের তলদেশে বা উপকূল অঞ্চলে যদি ভূমিকম্প হয় তার ফলে ঢেউয়ের উচ্চতা বেড়ে সুনামির আকার নেয় এবং সেই যে সুনামির জলোচ্ছ্বাসটা হবে তার শক্তিতে উপকূল অঞ্চলে আছড়ে পড়ে বহু জীবনহানি ক্ষয়ক্ষতি হবে। ঠিক আছে, ক্ষয়ক্ষতি হয়, এটা একটা পয়েন্ট। এরপরে হচ্ছে এইগুলো হলো, তাহলে আমরা কি বললাম যে আগ্নেয়গিরি আর সুনামির পরে কী ক্ষতি হচ্ছে, পরিবেশও কী ক্ষতি হচ্ছে এবং মানব জীবনে কী ক্ষতি হচ্ছে সেইগুলো। এরপরে আমরা পড়ব যে এই যে বিপর্যয়টা, এই যে বড় প্রাকৃতিক বিপর্যয়টা, তার ফলে আমরা ব্যবস্থাপনা কী নেব, আগে থেকে আমরা কী ব্যবস্থা করে রাখতে পারি সেইটা। প্রথমত বাড়ির যে ঝুঁকিপূর্ণ বিষয়গুলো সেগুলো চিহ্নিতকরণ করে রাখতে হবে। হ্যাঁ, কাঁচের জিনিস যদি থাকে বা কোনো জায়গা যেতে খুব সেন্সিটিভ জায়গা থাকে সেগুলো চিহ্নিত করে রাখতে হবে, ভূমিকম্পের সময় নষ্ট হতে পারে। তারপরে বলছে দুর্যোগ মোকাবিলার পরিকল্পনা করতে হবে, আগের থেকে পরিকল্পনা করে রাখতে হবে যে কোন জায়গায় মজবুত আছে সেই জায়গাগুলোতে যেয়ে লুকোতে হবে, বা যেতে হবে সেই জায়গাগুলো কিন্তু আগে থেকে খেয়াল রাখতে হবে এবং দুর্যোগ যদি আসে তার পরিকল্পনা রাখতে হবে যাতে বিপদ অঞ্চলের লোকগুলোকে অন্য জায়গায় পাঠানোর ব্যবস্থা সেইগুলো। জরুরিকালীন জিনিসপত্র গুছিয়ে রাখা, আগে থেকে খাবার দাবার যথেষ্ট পরিমাণে ফার্স্ট এড এগুলো ঠিকঠাকভাবে রাখা। বাড়ির দুর্বল স্থান মেরামত করা, যদি দেওয়াল ফেটে যাওয়া বা ছাদের সিলিং ফেটে যাওয়া তাহলে সেগুলো যেন জলদি মেরামত করা হয়, কারণ ওগুলো যদি মেরামত না করে রাখা হয় তাহলে কী হবে, ভূমিকম্পের সময় যেহেতু দুর্বল স্থান আগে ওগুলো ঝরে পড়বে। তারপরে বলছে ভূমিকম্প চলাকালীন কোনো শক্ত আসবাবের তলায় আশ্রয় নেওয়া,
কোনো রকম শক্ত বিছানা বা টেবিলের নিচে আশ্রয় নিতে হবে, যাতে তার ওপর কোনো দেওয়াল বা কিছু পড়লে আঘাত না পায়। কম্পন থেমে গেলে আঘাত ও ক্ষয়ক্ষতির অনুসন্ধান, কোথায় কি আঘাত হয়েছে, কোথায় কি মানুষজন চাপা পড়ে গেছে, সেগুলোর অনুসন্ধান করতে হবে। লাস্ট হচ্ছে বিপর্যয় ব্যবস্থাপনা ও পরিকল্পনার অনুসরণ। আগের থেকে বিপর্যয় ব্যবস্থাপনা করে রাখতে হবে এবং পরিকল্পনা ঠিকঠাক করতে হবে, এবং ঘটনাটা হওয়ার পর সেই পরিকল্পনাটাকে মেনে চলতে হবে। যে যেমন প্রথমে কি করতে হবে, একটা প্রস্তুতি নিয়ে রাখতে হবে, পূর্বাবস্থা পুনঃস্থাপন করতে হবে, কার্যকরী পদক্ষেপ নিতে হবে, ভূমিকম্প হলে কী কী হতে হবে, এবং সেটাকে কমানোর জন্য চেষ্টা করতে হবে। প্রশমন মানে হচ্ছে কমানোর জন্য চেষ্টা, মানে কেন হচ্ছে ভূমিকম্প, আমরা ভূমিকম্পের কারণের মধ্যে মনুষ্য সৃষ্ট কারণ এবং প্রাকৃতিক কারণ দুটোই পড়েছিলাম। প্রাকৃতিক কারণও কিন্তু আমরা পড়েছিলাম যে অতিরিক্ত আমরা ভূমির ওপর চাপ, বড় বহুতল বিল্ডিং তৈরি করে দিচ্ছে পাহাড়ের ওপর, সেগুলো মানা, কিন্তু আমাদের চাহিদার জন্য সেগুলো করছি। তো এইগুলো করা হচ্ছে, এগুলো থেকে আমরা এগুলোকে আমাদেরকে কমাতে হবে। ঠিক আছে, আরেকটা হচ্ছে অনেক সময় যেহেতু এটা খুবই আকস্মিক ভূমিকম্পটা বা অগ্ন্যুৎপাতটা, সেটা বোঝা যায় না, কিন্তু অনেক সময় এই সেনসিটিভ ইস্যুগুলো পশু বা অনেক সময় কিছু খুব হালকা জিনিস যদি দোলে, ফ্যান বা জলের বোতল, তাহলে সেখান থেকে দেখেও আমরা কিন্তু আগে থেকে বুঝতে পারবো, এবং তখন আমরা কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবো। হ্যাঁ, বা এগুলোর অনুভব কিন্তু জীবজন্তুরা অনেক বেশি বুঝতে পারে। পাখি বা যেসব প্রাণীরা থাকে পোষ্য, তারা অনেক তাড়াতাড়ি বুঝতে পারে। তো তাদের মাধ্যমে যদি আমরা একটুও জানতে পারি, তাহলে কিছু মানুষকে বাঁচানো যেতে পারে। তো এইগুলো হচ্ছে পূর্বাভাস আর প্রয়োজনীয় পরিকল্পনা। ঠিক আছে, তো এইগুলো হয়ে গেল আমাদের টোটাল এই চ্যাপ্টারটা মোটামুটি কমপ্লিট। এবারে শুধু এর প্রশ্নপত্র বাকি রইল, এবং এই প্রশ্নপত্রগুলো আমি দিয়ে দেবো। ঠিক আছে, আজকের মতো এতটাই। থ্যাংক ইউ।